প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসে নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ তুহি। আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। পে স্কেল নিয়ে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। সেই পে স্কেলের জন্য কিন্তু পে কমিশন গঠন করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সুপারিশ করার জন্য ৬ মাস সময় বেঁধে দিয়েছিল। এখন পর্যন্ত পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। অসন্তোষের বহিঃপ্রকাশ তারা বিভিন্নভাবে করছেন। বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আজকে আছেন কর্মচারী নেতা আব্দুল মালেক ভাই। স্বাগত আপনাকে। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে আমাকে স্বাগত জানানোর জন্য, এবং যারা আমার এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে দেশের সকলের কাছে আমাদের এই মেসেজগুলি পৌঁছে যায়। মালিক ভাই, আমরা প্রথমেই চলে আসি। পে কমিশন নিয়ে অনেক আশার সঞ্চয় হয়েছিল। দ্বিগুণ বেতন বৃদ্ধি হবে, এই বছরেই পে কমিশন নতুন পে স্কেল দেবে, অন্তর্বর্তী সরকারি পে স্কেল বাস্তবায়ন করে যাবে। সার্বিক বিষয়ে এখন কোন অবস্থায় আছে, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ তুহি ভাইকে। আসলে গত 2015 সালে যখন পে স্কেল লাস্ট হয়, তারপর থেকেই বিগত সরকারের আমলেই কিন্তু আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম রাজপথে করে আসছি। স্মারকলিপি, মানববন্ধন, মহাসমাবেশ সব কিছুই করে আসছি। হঠাৎ করে যখন সরকার পতন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, আমাদের মধ্যে তখনই একটা আশার জাগে যে এবার বুঝি আমাদের ভাগ্যের হয়তো পরিবর্তন হতে পারে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই আমরা তখনও তাদের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছেও কিন্তু দাবি জানিয়ে আসছিলাম। এবং যখন গত যে বাজেট জুলাই মাসে হয়, জুলাইয়ের 1 তারিখ থেকে, তার আগে থেকেই আমরা এটা নিয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দেওয়া উপস্থাপন করে আসছিলাম। সেক্ষেত্রেই তারা মহার্ঘ ভাতা দেওয়ার একটা আশ্বাস তারা দিয়েছিল যে মহার্ঘ ভাতা দিবে, এবং আমাদের তখনকার অর্থ উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছিল যে মহার্ঘ ভাতা দিবে। কিন্তু যখন বাজেট চূড়ান্ত হওয়ার পর্যায়ে বা বাজেট ঘোষণা হওয়ার আগাখান দিয়ে সেটাকে আবার নাকচ করে দেওয়া হয় যে মহার্ঘ ভাতা এই মুহূর্তে দিবে না। আবার বাজেট যখন শুরু হয়, বাজেট যখন ঘোষণা হয়, তখন আমরা শুনতে পেলাম যে আমাদেরকে 15% বিশেষ ভাতা দেওয়া হলো। তখন কিন্তু আমরা মোটামুটি একটা আশার শুরু হয় যে না, মহার্ঘ ভাতা না দিলেও 15% বিশেষ ভাতা দিয়েছে, কর্মচারীরা কিছুটা হলেও উপকৃত হবে। আবার দেখেন, যখন মহার্ঘ ভাতা মানে বিশেষ ভাতাটা ঘোষণা হইল, ঠিক তার 15 দিনের মাথায় কিন্তু আবার একটা পে কমিশন গঠন হলো। তাহলে পে কমিশনটা যখন গঠন হলো, তখন আমাদের আশাটা কিন্তু আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল। যেহেতু 15% বিশেষ ভাতা ঘোষণা দিল, সেটা আমরা এখনো হাতে পাইনি। ঠিক আছে, 15% বিশেষ ভাতা দেওয়ার পর সরকার কিন্তু বলতে পারতো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আসলে নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। আমরা কিন্তু সবাই একটা মাইন্ড সেট আপ করে নিতে পারতাম, বা আমরা ওই 15%-এর উপরেই কর্মচারীরাও কিন্তু তাদের চিন্তা ভাবনা ওইটার মধ্যেই থাকতো। কিন্তু হঠাৎ করে যখন পে কমিশন গঠন হয়ে গেল, তখন আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হইল, এই সরকার মনে হয় একটা নজির বা দৃষ্টান্ত স্থাপন করবে, দ্রুত সময়ের মধ্যে আমরা একটা পে স্কেল পাবো, এরকমের একটা আশা সবার মধ্যেই তৈরি হয়েছে। এটা নিয়েই চলতে লাগলো। যেখানে 6 মাসের সময় দেওয়া হয়েছে, তখনই কিন্তু কর্মচারীদের মধ্যে একটা ছিল যে 6 মাস কেন লাগবে, বেতন কাঠামো তৈরি করার জন্য হয়তো 3 মাস 4 মাসই যথেষ্ট, সেখানে 6 মাস দেয়া, এটা আর একটা আমাদের সময় ক্ষেপণ করার মতো কিছু কিনা। এর মধ্যে দিয়ে আমাদের দাবি দেওয়াগুলি চলতেছে। এর মধ্যে একবার এই সরকার মানে একবার দেওয়ার কথা বলে, একবার বলে যে না দিতে পারবো না, আবার এই সংশোধিত বাজেটে বরাদ্দ রাখবে, এমনও কথা মিডিয়াতে প্রচার হয়েছে, মিডিয়ার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন। এরপরে আবার সর্বশেষ আমাদের যে আমরা যেটা শুনতে পারলাম, যেটা পরবর্তী সরকার এসেও বাস্তবায়ন করতে পারে। আবার তারপরেই আবার অর্থ উপদেষ্টা মহোদয় আবার শুনলাম যে তিনি আবার বলেছেন যে আমরা যে দিব না,
এমন কথা তো বলিনি, আমরা দিতেও পারি। তার মানে উনি বলেছেন যে রিপোর্ট, পে কমিশন থেকে রিপোর্ট যদি জমা হয়, দ্রুত যে রিপোর্টটা জমা হলে তারপরে হলো সরকারের কাজ শুরু। রিপোর্টটা কিন্তু জমা না হওয়ার আগ পর্যন্ত সরকারের কাজ শুরু হচ্ছে না। এখানে কিন্তু এই পে কমিশনের একটা রিপোর্ট, সশস্ত্র বাহিনীদের একটা রিপোর্ট, আরও বিচার বিভাগীয় থেকে মনে হয় একটা রিপোর্ট, এই 3টা রিপোর্ট জমা হলেই এগুলি যাচাই বাছাই করার পরেই হচ্ছে গেজেট প্রকাশ করার সময় থাকবে কিনা এই নিয়ে আর কি সরকারের চিন্তা ভাবনা। কিন্তু যখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আমাদের স্বাভাবিক একটা বিশ্বাস যে নির্বাচিত সরকার এসে হয়তো আমাদের পে স্কেলটা আরো বিলম্বিত হতে পারে, কারণ নির্বাচিত সরকার এসে আমরা বিশ্লেষকদের মতামত নিয়েছিলাম যে হ্যাঁ, নির্বাচিত আসলেও তাদের ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যে অন্তত নতুন কমিশনের আওতায় নতুন স্কেলে বেতন দেওয়াটা একটু দুরূহ হবে। সম্ভব হবে না। আপনার কাছে কি মনে হয়? শুধু 1 বছর না, আমাদের ধারণা নতুন সরকার যদি আসে, দেশের যে অবস্থা সেই হিসাবে তাদের 3-4 বছর শুধু এই বিভিন্ন জিনিস চেঞ্জ করতে, সংস্কার করা। একটা জিনিস আমরা অতীত ইতিহাস থেকে কিন্তু দেখে এসেছি, এই সরকার একটা তৈরি করে যায়, আর এক সরকার আসলে কিন্তু তারা আবার তাদের মতো করে সেই জিনিসটা সেট আপ করে। এটাও চির হয়ে আসছে, আবার নতুন সরকার আসলে শঙ্কা আছে যে এই কমিশনের উপরে নির্বাচিত সরকার আস্থা রাখবে কিনা, নাকি নতুন কমিশন গঠন করবে, এরকম শঙ্কাও কিন্তু অনেকে এক্স্যাক্টলি, এটা তো হতেই পারে, কারণ নির্বাচিত সরকার যারা আসবে তারা সবসময় তাদের ক্রেডিটটাই নিতে চাবে। তারা কেন আমার মানে এখনকার যে কমিশন, সে কমিশন রাখতেও পারে আবার নাও রাখতে পারে, এটা সম্পূর্ণ নির্বাচিত সরকারের উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমরা চাচ্ছি এই সরকার একটা নজির স্থাপন করে যাক, যাতে কর্মচারীরা আমাদের আগামী প্রজন্মকে বলতে পারে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য একটা ভালো একটা পে স্কেল দিয়ে গেছে, যেহেতু কর্মকর্তা এবং কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন ভাতা থেকে তারা বৃদ্ধি থেকে বঞ্চিত। আপনি আরেকটা জিনিস জানবেন যে পে স্কেল কিন্তু প্রতি 5 বছর পর পর হয়, সাধারণত অতীতের যদি আমরা ইতিহাস থেকে শুরু থেকেই হয়ে আসছে। 5.5 বছর। তাহলে সেক্ষেত্রে দেখবেন একজন কর্মচারী 2015 সালে লাস্ট পেল, 2020 সালে আর একটা পাওয়ার কথা। তখন 2020 সালে যে কর্মকর্তা এবং কর্মচারী যারা অবসরে গেছেন, তারা কিন্তু 20 সালের পে স্কেলটা পাওয়ার অগ্রাধিকার ছিল। ওনারা যদি ওই সময় 20 সালে একটা পে স্কেল পেত, তাহলে তার বেসিকটা অনেক বেড়ে যেত, তাহলে উনি অবসরে গিয়ে কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হতো। আপনার কি মনে হয় না এই যে পে কমিশনের যে সুপারিশ বিলম্বিত হচ্ছে, এর মধ্যে যে গঠনমূলক বিভিন্ন অ্যানালাইসিসের পরেই তার একটা প্রতিবেদন জমা করতে পারবেন, সেটাও একটা বিষয়। কারণ আপনি যদি এখন এই মুহূর্তে আপনি যেটা বললেন যে 20 সালে পে কমিশনের স্বাভাবিকভাবে একটি নতুন স্কেল পাওয়ার সম্ভাবনা ছিল, সেটা হয়নি। 20 থেকে এখন 25 সালে একটা পাওয়ার, 25 শেষ হয়ে যাচ্ছে 26। তো সেই জায়গাটা এখন 26 সালে নতুন যে পে স্কেল দেওয়া হবে, সেখানে এই 5 বছরে যারা অবসরে গিয়েছেন তাদের পক্ষ থেকে একটা জোর দাবি আসতে পারে কি? আসতেছে, তাদের পক্ষ থেকেও জোর দাবি আসতেছে যে 25 সালেও যারা অবসরে গ্রহণ করছে, 25শে ডিসেম্বরে বা 25শে জানুয়ারিতেও যারা অবসরে গেছে, তাদের কিন্তু পিআরএল সময় থাকে 1 বছর। তাহলে সেই পিআরএল সময়টা পার হয়ে এই ডিসেম্বরেই কিন্তু পিআরএল সময়টা তাদের শেষ হয়ে যাবে, বা হয়তো আরো 2-1 মাস থাকতে পারে। কিন্তু এই ডিসেম্বরে যদি পে স্কেলের গেজেট জারি না হয়, তাহলে কিন্তু এরাও এই আর্থিক সুবিধাটা থেকে বঞ্চিত হয়। এবং এক্ষেত্রে দেখবেন অনেক সচিব মহোদয় আছে, প্রশাসন ক্যাডার আছে, সবাই তো সরকারি চাকরিজীবী, যারাই অবসরে যাবে আলাদা করার সুযোগ নেই। তারা কিন্তু সবাই এই সংখ্যক কর্মচারীদের মধ্যে থেকে তারা, আমরা যদি সবাইকেই প্রজাতন্ত্রের কর্মচারী ধরি, একটা বড় সংখ্যক কর্মচারী এই জায়গা থেকে বঞ্চিত হবে এবং তাদের মধ্যে তো একটা অসন্তোষ কাজ করবে। এটা তো করছেই স্বাভাবিক। এটা তো সবসময় যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কে কথা না বলবে, সবাই তো যার যার জায়গা থেকে, সে কর্মচারী হোক আর কর্মকর্তা হোক, আর্থিক সুবিধা কে না চায়। আমরা যদি একটু অন্যদিকে নজর দিই, যে আপনারা পে কমিশনের সঙ্গে আলাপ করেছিলেন, প্রস্তাবনা দিয়েছিলেন, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন, অনেকে 20টা 25টা এরকম প্রস্তাবনা দিয়েছেন বিভিন্ন সংগঠন। কমিশনের তরফ থেকে আপনাদের ইতিবাচক সাড়া তখন দেওয়া হয়েছিল। আপনারা তখনই বলেছিলেন যে একটা ডেডলাইন 30 নভেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ জমা করতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত কমিশন সূত্রে যতটুকু তথ্য পেয়েছি, তাদের কার্যক্রম
50% আশেপাশে সম্পন্ন হয়েছে, তেমন আরো 50% বাকি। জি তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আপনাদের এই ডেডলাইনের মধ্যে আসলে নতুন পে স্কেল নিয়ে সুপারিশ সরকারের কাছে জমা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনারা ইতিমধ্যে কর্মসূচিও ঘোষণা করেছেন। তো বিষয়টা আসলে কোন দিকে গড়ালো? আমরা পে কমিশনের কাছে যখন আমাদের মত বিনিময় সবাই যাই, সেখানে কিন্তু ওনারা চমৎকারভাবে আমাদের সাথে এই দাবি দেওয়াগুলি নিয়ে কথা বলেছেন এবং আমাদেরকে আশ্বস্তও করেছেন যে তারা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যেই তারা রিপোর্ট জমা দেওয়ার কথা, মানে তারা চিন্তা করবে এবং তাদের কমিশনের সময় অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারিতে যাইয়া তাদের সময়, মানে জমা দেওয়ার সময়টা ফেব্রুয়ারি আসে। 14 তারিখ। ফেব্রুয়ারি পর্যন্ত মাঝামাঝি সময় তাদের এই সময়টা আসে, কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনের সময় আসলে এই রিপোর্ট জমা দেয়া, তখনকার সরকার এসে নির্বাচন, জিনিসটা একটা মানে কেমন হয়ে যায় না, তালগোল মানে পাকিয়ে ফেলে। এ কারণে কমিশনের প্রতি আমাদের এখনো আস্থা আছে, কমিশনের প্রতি আমরা, এবং আমরা এতটুকুও বিশ্বাস করি যে এবারের পে কমিশন কর্মচারী বান্ধব এবং কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক। আপনারা আস্থার জায়গা আছে এখনো, হ্যাঁ, এরপরেও আস্থার জায়গা আমরা ছাড়িনি। এরপরও 30 নভেম্বর পেরোনোর আগেই কেন কর্মসূচি ঘোষণা করলেন? 30 নভেম্বর আগে এখন আমাদের ওই যে একটা যে মানে হতাশা, এটা তো থেকেই যায়। কোনো কারণে যদি ওনারা লেট করে, তাহলে কিন্তু আর আমাদের কমিশনের উপর একটা প্রেসার ক্রিয়েট করার, প্রেশার মানে একটু চাপে না রাখলে তো কমিশন ওই গুরুত্বটা দিবে না। সেই হিসাবে জাস্ট একটা মানে চাপ সারা দেশ থেকে আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন এই অনাস্থার জায়গা থেকেই দাবি দেওয়াগুলি উঠে আসছে। আপনার কি একেবারে মনে হয় প্রত্যন্ত অঞ্চল যে থেকেই। জেলা উপজেলাতে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানটা কমিশনের উপরে বাস্তবতায় কোনো চাপ তৈরি করবে এখন একটা বা দাবি আদায় হবে? একটা দেশের সরকারি কর্মচারীরা হচ্ছে একটা রাষ্ট্রের পরিচালিকা শক্তি। যতই আপনি পাবলিক বা জেনারেশন মানে অন্য জেনারেলদেরকে বলেন, সরকারি কর্মচারীরা, আমরা মনে করি সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের ব্লাড। তো ব্লাড সাপ্লাই যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু সরকারকেও যেমন বাঁচতে হলে সরকারি কর্মচারীদেরকে প্রয়োজন, আবার সরকারি কর্মচারীদের বাঁচতে হলেও সরকারের প্রয়োজন। এখন উভয়ের সমস্যাটা বুঝি, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা থাকে না। এখন আমরা চাচ্ছি আমাদের যে চাওয়ার জায়গাটা, যে নিয়ম অনুযায়ী যে সময়টা হওয়ার কথা, সেই নিয়মের উপরে যদি আমরা থাকি, তাহলে আর আমাদের এই পে স্কেলটা এই গভর্নমেন্টের আমলে আর কোনোভাবেই সম্ভব না। আবার পরবর্তী সরকার আসলে কিন্তু সেটাও পাওয়া আমাদের জন্য আরো 4-5 বছরের একটা সময়ের ব্যাপার। এই পে কমিশন গঠনের উপরে কেন্দ্র করে কিন্তু বাজার মূল্যেও অনেকটা পরিবর্তন এসেছে, যেটা ক্রয় ক্ষমতার আরো একটা চাপ সৃষ্টি হয়েছে। যদি কমিশনটা গঠন না হতো, তাহলে কিন্তু এই কিছুটা যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিছুটা না আমি বলবো অনেকটাই বাড়ছে, যেগুলি আপনারা বাজারের সাথে দেখলেই বুঝবেন। এখন শীতের সময় শুধু সবজিটার একটু দাম কমে আসতেছে, কিন্তু বাকি জিনিসের দাম কিন্তু কমেনি। কোনো জিনিসের দাম মানে অনেক আপনারা বেশি, বলতে যেটা চাচ্ছেন বিষয়টা এরকম যে স্কুলের। পে স্কেল দেবে না, তাহলে কমিশন কেন হলো? হ্যাঁ, কমিশন তাহলে না আমরা হলে তো সেটা তো পারতো। আমি শুরুতেই বলেছি যে 15% ভাতা যখন আপনারা দিছেন, তাহলে আপনারা ওই সময় কেন 15 দিনের মাথায়, আমরা একটা মাস পেলামও না, আমরা 15% হাতেও পেলাম না, তার আগেই কমিশন গঠন করলেন। এত তাড়াহুড়া করে দেখাইয়া এখন আবার আমাদেরকে আরেক সরকারের উপরে ছেড়ে দিচ্ছেন। তাহলে আমাদেরকে আশা দেখিয়ে এটার উপরেই ভিত্তি করে যখন কমিশন হয়, পে স্কেল দেয়, তখন দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার হয়, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে। এটার সাথে সাথে কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে কমে, মূল্যস্ফীতিও এটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এটা না হলে তো আমরা এতটা আশাও আমাদের জাগতো না, আর এত কিছু করাও লাগতো না, তাই না? মানে তাহলে একরকম যে ওই গাছে উঠিয়ে মই টেনে নেওয়া। বিষয়টা অনেকটা এরকমই আর কি। তো এখন আমাদেরকে সবকিছু দেখাইয়া, স্বপ্ন দেখাইয়া এখন সেটা একবারে ভঙ্গুরের পথে। আর বিশেষ করে অনেক কর্মচারী, আমি আপনাকে এর আগেও একবার বলেছি, দেখেন যে একজন কর্মচারী শুধু ডাইল দিয়েও যদি ভাত খায়, শুধু হ্যাঁ, আলু অনেক ভর্তা টাকা দিয়া, খরচ, সেই অনুযায়ী তাহলে আপনারা সর্বনিম্ন একবারে 35,000 টাকাও 50 টাকার নিচে বর্তমানে কি খাওয়া যায়? সেটা আপনারা সেই অনুযায়ী তাহলে 35,000 সর্বনিম্ন বেতন 27,000 কাঠামো টাকা তো দাবি শুধু তার করছেন। ডাল ভাত খেতেই লাগে, অথচ একজন কর্মচারী বেতন পায় 15,000 টাকা। আচ্ছা, How it আপনারা possible? হলো ওই সমাবেশ ডেকেছেন, মানে চূড়ান্ত কর্মসূচি যেটা 5 ডিসেম্বর জি ঢাকাতে আপনারা মহাসমাবেশ করবেন।
তো এই মহাসমাবেশে তো সারা বাংলাদেশ থেকে কর্মচারীদের নিয়ে আসবেন আপনারা দাবি আদায়ের লক্ষ্যে। কেমন জি। উপস্থিতি হতে পারে? আপনাদের টার্গেট কেমন? এখন আমরা অতীতেও তো মহাসমাবেশ গত ৭ই ফেব্রুয়ারি একবার শহীদ মিনারে আমরা মহাসমাবেশ করেছিলাম। কিন্তু তখন আসলে আমরা যে সাড়াটা পাওয়ার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু কর্মচারীরা উপস্থিত হয়নি। কিন্তু এইবারে আমরা একটা আশার দিক আছে যে যেহেতু একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে রকমের অবস্থা ঠিক সেটাই হয়েছে। আর সামনের দিকে সময় নেই। এই জায়গা থেকে যদি সবাই আসে, তবে আমরা অবশ্যই মহাসমাবেশ করলে সেটা শান্তিপূর্ণ হবে, অসহিষ্ণু হবে। এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রাষ্ট্রের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা জনসাধারণের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকটা অবশ্যই খেয়াল থাকবে। এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে সেটাও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, আপনি মাত্র বলছিলেন আপনাদের কর্মসূচিগুলোতে বিভিন্ন মতভেদ থাকার কারণে বা সংগঠনগুলোর মধ্যে একটু এদিক ওদিক থাকার কারণে দেখা যায় উপস্থিতির হার কম বেশি হয়। আপনার কাছে কি মনে হয় না যে দাবি আদায়ের জন্য এই যে সংকটগুলো, এগুলো একটি বড় বাধা? এটা কিভাবে একটা এটা উত্তরণ করা গুরুত্বপূর্ণ যায়? কথা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সংগঠনের ক্ষেত্রে এই যে একটা মতভেদ এটা সবসময়ই ছিল, এখনো যে নেই তা নয়। কিন্তু আমার আমার মনে হয় যে এই আজকে যে দাবিটা, এই দাবির ক্ষেত্রে যত পেশাজীবী সংগঠন আছে তারা যদি সবাই হিংসা, বিদ্বেষ, অহংকার যা কিছু আছে সব কিছু ভুলে যদি সবাই এই দাবিটা বাস্তবায়নের জন্য একই প্ল্যাটফর্মে আসে এবং বাংলাদেশের শুধু ঢাকা শহরের বাহিরের কথা বাদ দিলাম, ঢাকা শহরের ভিতরেই প্রায় ৫ লক্ষ কর্মচারীর উপরে আছে এখানে। তো এখান থেকে এই ঢাকার কর্মচারীরাও যদি শান্তিপূর্ণভাবে উপস্থিত হয় তাও কিন্তু রাস্তায় দাঁড়াবার মতো জায়গা থাকবে না। কিন্তু সেই জায়গা থেকে সবাই এটায় আসে না। তাদের মধ্যে একটা ধারণা কি, সরকারি সার্কুলার হলে বা বিজ্ঞপ্তি হলে পে স্কেল দিলে আপনিও পাবেন আমিও পাবো। এই একটা জায়গা থেকে সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে আসে না। দেখা যায় অনেক দূর থেকে ২-৩ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় আসে। আর আরেকজন ঢাকা থেকে ২০ টাকা গাড়ি ভাড়া দিয়ে ওখানে যেতে তারা মানে অনীহা প্রকাশ করে। এই যে মানুষের মধ্যে একটা মানে চিন্তা ভাবনা সরকারি কর্মচারীদের, এই কারণেই দেখা যায় যে আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আসলে আগাতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা সরকারকে কি দায়ী করব? দেখা গেছে যে আমরা নিজেরাই নিজেদেরকে দায়ী করে বসে আছি। কারণ আমরা সরকারকে যে দেখাবো, সরকারকে আমাদের যে অভাব সেটা তো আমরা বোঝাইতে পারতেছি না। আর যদি কর্মচারীরা সত্যি কষ্টে থাকে তাহলে সে তো অবশ্যই বেরিয়ে আসবে। কিন্তু এখন যে সিচুয়েশন, এখন মানে কর্মচারীদের পরিবারেরাও মানে এই পে স্কেল বাস্তবায়নের জন্য মাঠে আসতে তারা প্রস্তুত। মানে এরকমের একটা সব সিচুয়েশন মিলিয়ে এখন আপনারা তৈরি কেমন হয়েছে। লোক সমাগমের আশা করছেন? আশা তো কম করে হয় না। আশা তো করি বড়টাই। এখন উপস্থিতি কত হতে পারে, কিরকম হতে পারে সেটা আসলে এক্সাক্টলি বলা এই যায় না। অনেক বেশিও হতে পারে, কমও হতে পারে। মহাসমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে? সেটা মানে কেন্দ্রীয় নেতারা যারা আছে ওনারা আলোচনা করেই হয়তো সিদ্ধান্ত নেবে, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এখন যে কর্মসূচি ঘোষণা হয়েছে জেলা উপজেলায় যাতে শান্তিপূর্ণ সমাবেশ তারা করে এবং জেলায় ডিসির মাধ্যমে এবং উপজেলায় ইওনোর মাধ্যমে যাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য একটা স্মারকলিপি প্রদান করা হয়, এরকম কর্মসূচিটাই আর কি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে শেষ মুহূর্তে সে পে স্কেলটা ঝুলে গেল কেন? কোনো রাজনৈতিক চাপ, অর্থনৈতিক প্রভাব? বড় কঠিন প্রশ্ন। রাজনৈতিক চাপ তো থাকতেই পারে। আবার আইএলওর একটা চাপও আছে, যেটা আমরা শুনছি যে মানে বহির্বিশ্ব থেকে যে ঋণ, সেটারও একটা চাপ রয়েছে। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা যতটুকু মনে করি যে এই সরকারের আমলে যে আর্থিক মানে রাজস্ব যেটা, সেটা কিন্তু আগেও যেমন হতো এখনো তেমনই হওয়ার কথা। কারণ আমরা প্রতি বছরই ট্যাক্স দিচ্ছি। আগেও দিচ্ছি, এখনো দিচ্ছি। তাহলে এখন এইটা বাস্তবায়ন করতে গিয়ে এত মানে সমস্যা কিসের? আমাদের এই জিনিসটা আসলে মাথায় আসে না। আমরা আরেকটা জিনিস আমরা বুঝি যে ১৫ লক্ষ সরকারি কর্মচারী। এই কর্মচারীর মধ্যে প্রায় ৮০ ভাগের উপরেই
কর্মচারীরা শূন্য রিটার্ন দেয়, তারা কেউ ট্যাক্সের আওতায় পড়ে না, তাদের বেতনটা এত কম যে ট্যাক্সের আওতায় তারা পড়ে না। আমরা পরামর্শ দিয়েছিলাম বা আমরা দাবি করছি যে প্রতিটা কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়, তাহলে একদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, একদিকে কর্মচারীরাও সম্মানিত বোধ করবে যে আমরা রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছি, আয়কর দিচ্ছি। তাহলে এই জিনিসটা অনেকটা মানে সরকারের জন্য পজিটিভ না? এবং ট্যাক্সের আওতায় আসতে হলে একজন কর্মচারীকে 26,785 টাকা তার বেসিক হতে হবে, তা না হলে আবার ট্যাক্সের আওতায় আসে না। তো সব দিক থেকে চিন্তা করে আমরা 2020 সাল এবং 2025 সালে দুইটা পে স্কেল, দুইটাকে সমন্বয় করে আমরা 35,000 টাকা দাবি করেছি, যেটা একেবারে অবাস্তব বা অন্যায্য এমনটাও কিন্তু আমরা দাবি করিনি। স্বভাবতই যদি আমাদের এই 8,250 টাকার স্কেলটা 2020 সালে আসে, তাহলে ডাবল হলে 16,500 টাকা হয়ে যায়। আবার 25 সালে পে স্কেল হলে সেটা 16,000 টাকা আপনার মানে 16,500টা 33,000 টাকা হয়ে যায়। তো আমরা 35,000 চেয়েছি। আবার ওদিকে আপনি এই ট্যাক্সের আওতায়ও পড়ে যাচ্ছে, সব কর্মচারীরাই কিন্তু আপনার কাছে কি এরকম মনে হয় যে এই যে সংগঠনগুলো প্রস্তাবনা দিয়েছে এভারেজে 30,000 প্লাস, তো কমিশনের সুপারিশ দিতে ডিলে হওয়া বা এই সরকারের বাস্তবায়ন না করে নির্বাচিত সরকারের দিকে ঠেলে দেওয়ার এটাও একটি কারণ, যে কমিশনে যেহেতু সব সংগঠনই একই ধরনের প্রস্তাবনা দিয়েছে, তার মানে তাদের চাহিদাটা ওই আলোকে, কারণ ওই পরিমাণ চাহিদা পূরণে এই সরকারের সক্ষমতা আসলে নেই। সরকারি চলায় সরকার, সে তত্ত্বাবধায়ক থাকুক, অন্তর্বর্তী থাকুক আর নির্বাচিত সরকারই থাকুক, সরকার সবসময় সরকার, সর্বময় ক্ষমতার অধিকারী। তবে এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে সরকারের যদি আর্থিক সক্ষমতা এই মুহূর্তে না থাকে, তাহলে আপনারা পরিপত্র জারি করে দিন, গেজেট জারি করে দিন, কর্মচারীদের মনে একটা স্বস্তি আসবে। কারণ একটা গেজেট যদি জারি হয়, আপনি জানুয়ারি 2026 থেকে কার্যকর দেন, আর পরবর্তী বাজেট তো আসবে, সেই বাজেটে আপনি এটাকে বাস্তবায়ন করেন এবং এই 6 মাসের এরিয়া দেন। অতীতেও আমরা এরকম পেয়েছি। না, যদি আর্থিক সক্ষমতাই না থাকে তাহলে আগামী অর্থ বছরে টাকার যোগান কোথা থেকে আসবে? আগামী তো অর্থ আপনার নতুন বড় একটা বাজেট হবে না, এখন তো সংশোধিত বাজেট, সংশোধিত বাজেটে যে বড় বাজেট হলো, যোগানটা কোথা থেকে আসবে? আপনার যে অতিরিক্ত যেই টাকাটা আসবে 70,000 বা 80,000 কোটি টাকা, তো এই টাকাটার যোগান কোথা থেকে হবে? তাহলে এখন এই যে বিভিন্ন মানে যে টাকাগুলি খরচ করছে, এখন আমরা দেখতেছি শুনতেছি যে প্রশাসন ক্যাডার থেকে যারা গাড়ি কেনার জন্য আগে 30 লক্ষ টাকা পেত বিনা সুদে, এখন ওনারা 45 লক্ষ টাকা দাবি করছে। তার মানে আপনার যেটা দাবি, অবশ্যই দাবির ন্যায্যতা আছে, কর্মচারীদের বেতন দেওয়া। সরকার যদি এই মুহূর্তে সক্ষম না হয়, তাহলে আপনি যেই প্রস্তাবনাটা দিচ্ছেন নতুন করে, বলছেন যে জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট হলো জুলাই পর্যন্ত, জুলাইয়ে যে এরিয়া হিসেবে দিল, সরকারকে তো দিতে হবে। লাইক যদি আমি ধরি আপনার 10,000 টাকা বাড়ে, 6 মাসে 60,000 টাকা তো দিতে হবে সরকারকে, 7ম মাসে যে। তো এই 60,000 টাকা সরকার যোগানটা কোথায় পাবে? সেটা সরকারের চিন্তা, সে চিন্তা তো আমাদের করব না। যোগানটার সক্ষমতা নেই বলেই তো সরকার এখন দিতে পারতেছে না। তাহলে আপনার কমিশন কেন করলেন? এটা আপনি প্রশ্ন করতে পারেন, কমিশন করছেন। কমিশনের সঙ্গে আমরা প্রথম দিকেই কথা বলেছি, একাধিক সদস্য কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে কমিশনকে সুপারিশ করার পাশাপাশি আর্থিক যোগানটা কোথা থেকে আসবে তার সুস্পষ্ট নির্দেশনা বা আউটলাইন কমিশনকে জমা দিতে বলা হয়েছে। তো কমিশন তো সেখানেই বাধা। কমিশন চাইলেই তো আপনার 35,000 টাকা সুপারিশ করতে পারছে না, কারণ তার সক্ষমতাটা বিবেচনা করতে হচ্ছে, আর্থিক যোগানটা কোথা থেকে আসছে সেটা বিবেচনা করতে হচ্ছে। তো সেই জায়গাটা আপনি যোগানটা কিভাবে এখন সরকারের পক্ষ থেকে কিন্তু বলাও হয়েছে একবার যে সংশোধিত বাজেটই থেকেই বরাদ্দ রাখা হয়েছে, সেখান থেকেই আমাদেরকে দেয়া হবে। তখন সেটা কোথা থেকে রাখার কথা বলেছিল, কোন জায়গা থেকে দেবে বলেছিল। এখন যদি সেই সমস্যাটাই দেখায়, আমার তো প্রশ্ন একটাই, যদি সেই যোগানটা না থাকে, এই চিন্তাটা তো যখন আমি একটা পে কমিশন গঠন করা হয় তখনই তো চিন্তা থাকবে যে আমাকে এই পে স্কেলটা দিতে গেলে আমার আর্থিক যোগানটা কোথা থেকে আসবে। সেটার যোগানটা যদি না থাকে তাহলে আমার তো কমিশন গঠন করারই দরকার ছিল না, তাই না? আর যদি এখন দিতে সমস্যা হয় তাহলে তো আগামী সরকার এসেও সে যোগানটা এই তারা কোথা থেকে দিবে? উৎস তো এক জায়গাতেই, আয়ের উৎস তো এখনকার সরকারের যে জায়গা থেকে যোগানটা আসবে, নির্বাচিত সরকার আসলেও হয়তো যোগানের পরিধিটা বাড়বে, তাই না?
কিন্তু তাহলে এই কাজটা এখন করার তো দরকার ছিল না, নির্বাচিত সরকার এসেই করতো। আমরাও আমাদের অত আন্দোলন করার দরকার ছিল না, আমরা সরকারি চাকরিজীবী, আমাদের তো রাস্তায় নেমে আন্দোলন করতে চাই না আমরা। মালিক এটা ভাই, আমাদের আমরা মানায়ও না। একদম শেষ দিকে চলে এসেছি। আমি যদি এক কথায় একটা প্রশ্ন করতে চাই, এই সরকারের কাছ থেকে নতুন পে স্কেল পেতে আপনারা এখন পর্যন্ত কতটুকু আশাবাদী? আমরা দেখেন, ডক্টর ইউনূস স্যার একজন কি বলবো, উনি একজন বিশ্ব নেতা, ওনার পরিচিতি নেই এমন কোনো রাষ্ট্র নেই। উনি চাইলে, উনি যদি মনে করেন যে না এই কর্মচারীদেরকে আমি একটা পে স্কেল দিয়ে যাব, তাহলে উনি যেভাবে চাইবেন সেভাবে উনি দিতে পারবেন। সেই সক্ষমতা ডক্টর ইউনূস স্যারের আছে, প্রধান উপদেষ্টার সেই সক্ষমতা আছে বলে আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখি। এখন পর্যন্ত আমরা সেই ভরসার জায়গাটা আমরা হারাইনি এবং কর্মচারীরাও সেই ভরসাটা করে, যে যাই বলুক কিন্তু শেষ যে আশ্রয়স্থল বা শেষ ভরসার জায়গা মাননীয় প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের ভরসার জায়গাটা আছে এবং থাকবে। তারপরেও যদি না হয় তাহলে সেটা মনে করব শুধু আমাদের দুর্ভাগ্য। অনেক ধন্যবাদ মালিক ভাই আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রেলি ক্যাম্পাসকে এবং যারা আমার কথা শুনছেন। আরেকটা কথা বলবো আপনাদেরকে, কথার মাঝে হয়তো আমরা রাষ্ট্রীয় বিভিন্ন কথা নিয়ে আলোচনা করেছি, কথার মাঝে ভুল থাকলে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এতক্ষণ ধরে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে, তথ্য পেতে ও সব নিউজের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। ধন্যবাদ।